আরেকটিবার সারপ্রাইজ পর্ব প্রথম অংশ। লেখনীতে ইশরাত ইতি। শাইমি কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে শর্মির দিকে, শর্মিও তাই। দুজনেই দুজনকে দৃষ্টি দিয়ে দমিয়ে ফেলতে চাইছে, অথচ কেউই দমছে না। রওনক মাঝখানে দাঁড়িয়ে দুই মেয়ের কাণ্ড দেখছে। সে শুধু চুপচাপ দেখছে, কিছু বলছে না কাউকে, কারণ বলেও কোনো লাভ হবে না। বনুকে ছাড়, তেতে উঠে বলে শাইমি। শর্মি রাহাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে, পাল্টা জবাব দেয় না। তুই সন্ধ্যা থেকে রেখেছিস। আচ্ছা, তোর পড়াশোনা নেই? সামনে তো ফাইনাল। তোমারও তো ফাইনাল। আমি কোচিং থেকে এলাম, তুই বাড়িতে ছিলিস, পুরোটা সময় ওকে রেখেছিস, এখন আমার কাছে দে। গম্ভীর কণ্ঠে বলে থাবা বসাতে যায় শাইমি। শর্মি পিছিয়ে যায়। 11 মাস বয়সী ছোট্ট রাহা বোনের কোলে তার বুকের সাথে মিশে মুখ থেকে শুধু তাতা পাপা শব্দ বের করছে। তার বোঝার সাধ্যি নেই তাকে নিয়ে কি হচ্ছে রওশন মঞ্জিলের লিভিং রুমে। দুই বোনের টানাটানি দেখে রওনক চুপচাপ কিচেনে চলে যায়। উর্বি কিচেনেই ছিল। নীল রঙের একটা মণিপুরি শাড়ি জড়িয়েছে সে তার অঙ্গে, আঁচলটাকে গুছিয়েছে কোমরে। চুলের খোপা আলগা হয়ে খুলে পড়তে চাইছে। সে অনুসন্ধানে দৃষ্টি মেলে এদিকে ওদিকে কিছু একটা খুঁজছে। রওনাফের উপস্থিতি তখনও টের পায়নি। রওনাফ কয়েক পলকেই উর্বিকে আগাগোড়া পর্যবেক্ষণ করে ইন্ডাকশনে কফির পানি বসায়। উর্বি চকিতে ফিরে তাকায়, 2 কদম এগিয়ে গিয়ে বলে, আমি করে দিচ্ছি। উর্বির কথার জবাবে রওনক একটা অমায়িক হাসি ফিরিয়ে দেয়, পরপর বলে, থ্যাংক ইউ, পারবো। উর্বি মানুষটাকে দেখে, সারাদিন কতটা খেটে আসে মানুষটা, অথচ বাড়িতে ফিরলে চোখ মুখ থেকে ক্লান্তি সরিয়ে সবাইকে ফিরিয়ে দেয় আন্তরিকতা। উর্বি কফির ক্যান রওনাফের দিকে এগিয়ে দিতে দিতে বলে, ফিরলেন কখন? মাত্রই ফ্রেশ হয়ে নিচে এলাম। আজ মায়ের সাথে কথা হলো, কেমন অসুস্থ লাগছিল কথা শুনে। হ্যাঁ, হাঁটুর ব্যথার ঔষধ নেয়নি পরপর 2 বেলা। রওনক ফুটন্ত গরম পানি নামিয়ে নিয়ে উর্বিকে বলে, তুমি খাবে কফি? উর্বি মাথা নেড়ে বলে, না। নিজের বানানো কফি খেয়ে রওনকের মুখ বিকৃত করে বলে ওঠে, সব কিছু সবাইকে দিয়ে হয় না, বুঝলে? এই হাত শুধু সার্জিক্যাল নাইফ দিয়ে মানবদেহের চামড়া কাটার জন্য। থামবেন আপনি? রওনকের কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে উর্বি কান চেপে ধরে, তারপর বলে, ওই হাতের অনেক মহিমা। ওই হাত সব কিছু শুদ্ধ করে, আগলে রাখে, সব কিছু যত্ন করে। রওনক হাসে। উর্বির কপালের রেখা মিলিয়ে যায় মানুষটার সেই হাসি দেখে। কিছুক্ষণ দেখে অস্ফুট স্বরে বলে, আমার বাচ্চাদের হ্যান্ডসাম পাপা। রওনক কফির মগ রেখে উর্বির দিকে এগিয়ে আসে। দূরত্ব কমাতেই উর্বি টের পায় তার কোমরে রওনকের উষ্ণ হাত পেঁচিয়ে ধরেছে তার কোমর। দূরত্ব সবটুকু ঘুচে যায়। উর্বি তার 2 হাত রওনকের বুকে ঠেকিয়ে রাখে। রওনক মাথাটা কিছুটা ঝুঁকিয়ে উর্বির কপালে কপাল ঠেকিয়ে বলে, এবার দেখো তোমার বাচ্চাদের 44 বছরের বুড়ো পাপা। উর্বি হেসে ফেলে, তারপর বলে, আমার বাচ্চাদের 44 বছরের বুড়ো ড্যাশিং হ্যান্ডসাম পাপা। রওনক হেসে উর্বিকে ছাড়ে। হাতে তুলে নেয় কফির মগ। উর্বি ব্যস্ত হয়ে পড়ে তার কাজে। কফি শেষ করে রওনক বলে, সব গুছিয়ে নিয়েছে মেয়েরা? নিয়েছে, বিকেলেই। শুনুন না, মা হজ করে ফিরলেই কিন্তু আমরা আরেকটা ট্যুর দেব। রওনক মুখে কিছু বলে না, শুধু ঘাড় কাত করলো। পরপর বলে ওঠে, নাবিল কিছু জানিয়েছে? আমি শাইমিকে পাঠিয়েছিলাম, বলল যাবে না। আপনি একটু শেষবারের মতো গিয়ে দেখুন না, ওকে ছাড়া কি আমাদের ভালো লাগবে বলুন? ও ফিরেছে? না, এখনো না, গিয়ে দেখুন। আমি খাবার গরম করে আসছি। 5 মিনিটের জন্য শর্মি সদয় হয়েছিল, রাহাকে শাইমির কোলে দিয়েছিল, কিন্তু 5 মিনিট অতিবাহিত হতেই পুনরায় রাহার দখলদারিত্ব ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে শর্মি। ফের 2 বোনের টানাটানি শুরু করে দিল। ছোট্ট নরম তুলতুলে বাবা মায়ের রূপ সৌন্দর্য একসাথে পাওয়া পুতুলের মতো দেখতে রাহাকে নিয়ে। রাহা কোনো শব্দ করছে না, কিন্তু তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছে এবার সে কেঁদে ফেলবে। সে শাইমির কুর্তি গলার কাছের ফিতা ধরে রাখে। অতটুকু শরীরে এত ঝাঁকি নেওয়া যায়? অতটুকু মন কি এত আদর নিতে পারে? বিরক্তিতে ঠোঁট উল্টে ফেলে, চোখ ছলো ছলো করে। মাঝারি সাইজের টমেটোর মতো গাল দুটো লাল টমেটো হয়ে গিয়েছে। টানাটানির এক পর্যায়ে অসাবধানতা বশত শাইমির হাত থেকে রাহা পড়ে যেতে নিলে বিকট শব্দে 2 বোন চিৎকার দিয়ে ওঠে। রওনক পায়ের গতি বাড়িয়ে ছুটে আসে কিচেন থেকে, মুহূর্তেই কেটে যায়।
শর্মী আতঙ্কে মুখ ঢেকে রেখেছে। তার শরীরটা একটু একটু করে কাঁপছে শাইমিও। চোখ তার ঝাপসা হয়ে এলো প্রায়। বুকে হাত চেপে ধরে সে নাবিলের দিকে তাকায়। রাহাকে আগলে নিয়ে নাবিল রাহার মাথাটা বুকের সাথে চেপে ধরে শাইমির দিকে অগ্নি দৃষ্টি দেয়। শাইমি ভাইয়ের চাহনি দেখে থিতিয়ে যায়। পরপর সে টের পায় তার কান গরম হয়ে উঠেছে। নাবিলের দানবের মতো একটা হাতের 5টা আঙুল তার কানে সপাটে একটা চর কষিয়ে দিয়েছে একটু আগেই। শর্মী দ্বিতীয় দফায় চিৎকার দিয়ে নিজের কান চেপে ধরে। সে শতভাগ নিশ্চিত নাবিলের পরের নিশানা তার কান ফাটাবে নাবিল। শাইমির কান ঝিমঝিম করছে। রওনাফ এসে দাঁড়ায়। সে একে একে তার 4 ছানার মুখের দিকে তাকায়। রাহা পাপাকে দেখে পাপা 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 করছে। শর্মী কান চেপে ধরে দাঁড়িয়ে আছে। শাইমি নাবিলের দিকে তাকিয়ে আছে আর নাবিল শাইমির দিকে। পরপর বোনের উপর চেঁচিয়ে ওঠে সে, আহাম্মক কোথাকার! যদি ফের দেখি ওকে তোরা কোলে নিয়েছিস তাহলে কানের পর্দা পুরোপুরি ফাটিয়ে দেব। আহাম্মকের দল! পড়ে গেলে কি হতো, স্টুপিড দুটো! 10-12 ধরনের ইংলিশ গালাগালি করার পর নাবিল রাহাকে কোলে নিয়ে স্থান ত্যাগ করে। শর্মী কান থেকে হাত সরিয়ে বুক ভরে নিঃশ্বাস নেয়। বিড়বিড় করে বলে, থ্যাঙ্কস আল্লাহ, আমার কান রক্ষা করেছ। শাইমি কটমট করে বোনের দিকে তাকায়। তারপর সপাটে একটা চর বসিয়ে দেয় শর্মীর কানে। রওনাফ হতভম্ব হয়ে দেখতে থাকে তার মেয়েদের। শর্মীর ঠোঁট কাঁপছে। সে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকে রাখে। শাইমি ঘুরে তার পাপার দিকে তাকিয়ে বলে ওঠে, ওই নাবিল আমার থেকে মাত্র কয়েক মিনিটের বড় পাপা, কিন্তু ও সবসময় বড় ভাইয়ের মতো আচরণ করে। ওকে কেন তুমি কিছু বলো না? দেখো আমার কানের কি করেছে। রওনাফ মেয়ের কাছে এগিয়ে আসে মেয়েকে কিছু বোঝাতে যাবে তাই, কিন্তু শাইমি পাত্তা না দিয়ে চেঁচিয়ে ওঠে। নাবিলকে শুনিয়ে শুনিয়ে বলে, খুব তো আহ্লাদ দেখাতে ছাড়িস না, কিন্তু বনুর ডাইপার চেঞ্জ করতে কেন আমাকে ডাকিস? তখন তোর ভালোবাসা কই যায়? নাবিলের ঘরে চাপানো দরজার ওপাশ থেকে পাল্টা জবাব আসে, আর বলবো না, এরপর থেকে আমি নিজেই চেঞ্জ করব, যা ভাগ। শাইমি গটগটিয়ে উঠে যায় দোতলায়। শর্মী পাপার দিকে একপল তাকিয়ে ধীর পায়ে হেঁটে দোতলায় ওঠে। রওনাফ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। পরপরই আনমনে হেসে ফেলে। জীবন সত্যি ভীষণ সুন্দর, যদি জীবনে এমন চমৎকার কিছু ফুল থাকে। উর্বি শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে লিভিং রুমে এসে দাঁড়ায়। আশপাশে তাকিয়ে রওনাফকে বলে, ও মা, এক্ষুনি না এখান থেকে চেঁচামেচির শব্দ শুনতে পেলাম? রওনাফ হেসে বলে, একটা বিরাট ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে এখানে, এখন পরিবেশ শান্ত। রাহা হামাগুড়ি দিতে শিখেছে 4 মাস হলো। তার কাজই হলো কোথাও ছেড়ে দিলে হামাগুড়ি দেওয়া, কিন্তু তাকে কেউ কোল থেকে নামাতেই চায় না। 1 মাস হলো রাহা একা একাই কোনো কিছু ধরে দাঁড়াতে পারে, তবে হাঁটতে শেখেনি এখনো। স্বাস্থ্য কিছুটা ভারী হয়, সাপোর্ট থেকে হাত সরিয়ে দিলেই দুম করে বসে পড়ে। নাবিল কখনোই বোনকে কোলে নিয়ে চেপে ধরে রেখে বিরক্ত করে না শর্মী শাইমির মতো। তার কাজ হচ্ছে রাহাকে বিছানার উপর ছেড়ে দিয়ে পাশে বসে তার কাণ্ড কারখানা দেখা। সারাদিন বাড়িতে ছিল না নাবিল, সবেমাত্র এলো বাড়িতে। বোনকে বিছানায় বসিয়ে বলতে থাকে, 2 মিনিট লাগবে আমার শার্ট পরতে, 2 মিনিট এখানে চুপ করে বস। দাদা দাদা করবি, যদি বেডের কিনারায় গিয়েছিস তো তোর কানও ফাটিয়ে দেব চর মেরে। রাহা কিছু না বুঝে দাদানের দিকে তাকিয়ে হাসে। তার 2টো কি 3টে দাঁত উঠেছে, যা তার কিউটনেস 10 গুণ বাড়িয়ে দিয়েছে। নাবিলের মনে প্রশান্তিতে ভরে যায় বোনের ওই হাসি দেখলে। তার মতে পৃথিবীতে এর থেকে সুন্দর কিছুই দেখেনি সে। বোনকে বিছানায় রেখে সে উঠে দাঁড়ায়। পরক্ষণেই ঘুরে বোনের দিকে তাকায়। একে বিশ্বাস নেই, দেখা যাবে বিছানা থেকে পড়ে গিয়েছে। নাবিল ফোনটা উঠিয়ে ওয়াইফাই কানেক্ট করে ইউটিউব থেকে কোকোমেলনের বেবি শার্ক গানটা ছেড়ে দেয়। রাহার সামনে ফোনটা রাখে। রাহা এই গানটা ভীষণ পছন্দ করে। মিউজিকের তালে তালে শরীর দোলায়। নাবিল খেয়াল করেছে। রাহা ফোন দেখছে, তার টানা টানা 2টো চোখ বড় বড় করে। হাত বাড়িয়ে আবার স্ক্রিনের শার্কটা ধরতে চাইছে। নাবিল নিজের পোশাক পাল্টে ওয়াশরুমের দরজা খুলে রেখেই মুখে পানির ঝাপটা দিয়ে বেরিয়ে এসে তোয়ালে খুঁজতে থাকে। আপাতত একটা ট্রাউজার পরে আছে সে, খালি গায়ে। সে হাত মুছতে নিলে ব্যস্ত থাকায় খেয়াল করেনি তার আদরের বোন তার ফোনের সাথে কি করছে। রাহা এলো পাথারি ফোনের স্ক্রিন টাচ করছে। তার হাতের ছোঁয়া লেগেই নাবিলের মেসেজ ওপেন হয়ে যায় এবং খুব কাকতালীয়ভাবে নাবিলের চ্যাট লিস্টের প্রথম ব্যক্তির কাছে ভিডিও কল চলে যায়। রাহা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফোনের দিকে।
ফাবিয়া কলটা রিসিভ করে অবাক হয়ে যায়। নাবিলের ফোনটা যেই পয়েন্টে রাখা সেই পয়েন্ট থেকে ফ্রন্ট ক্যামেরাতে শুধু রাহার নাকের উপরিভাগ দেখা যাচ্ছে। ফাবিয়া কয়েক সেকেন্ড রাহার টানা টানা চোখ দুটো, চুলের ঝুঁটি দেখে আদুরে গলায় বলে ওঠে, হেই, হু আর ইউ কিউটি? নাবিল বুঝতে পারে অঘটন একটা ঘটেছে। সে ছুটে গিয়ে রাহার সামনে থেকে ফোনটা উঠিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই হতভম্ব হয়ে যায়। ফাবিয়া আর নাবিল একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। নাবিলকে ওভাবে খালি গায়ে দেখে ফাবিয়া তার চোখ নামিয়ে নেয়। নাবিলের সেদিকে খেয়াল নেই। সে তুতলে তুতলে বলতে থাকে, রাহা। ফাবিয়া চোখ তুলে তাকায় না, শুধু নিচে সরে বলে, আমি ভেবেছি তুমি। বাই দ্য ওয়ে, শি ইজ টু মাচ কিউট। ছবিতে এতটা ফুটে ওঠে না। নাবিল তখনও খেয়াল করেনি সে খালি গায়ে। সে ফাবিয়ার দিকে তাকিয়ে লাজুক হাসে। পর মুহূর্তে স্ক্রিনে নিজের দিকে চোখ পড়তেই চোখ কপালে তুলে, ও শিট বলেই ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে। ফাবিয়া ওপাশ থেকে বলতে থাকে, হোয়াট হ্যাপেন্ড নাবিল? নাবিল তড়িৎ বেগে একটা টি শার্ট চাপিয়ে রাহার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আজ মান সম্মানের ফালুদা করে ছেড়ে দিলি তুই। ওপাশে ফাবিয়া শুনতে পায় নাবিলের কথা। সে হাত দিয়ে মুখ চেপে হাসছে। নাবিল টি শার্ট পরে ফোনটা হাতে তুলে পুনরায় তোতলাতে তোতলাতে বলে, ফাবিয়া, আম সরি, আমি আসলে বুঝতে পারিনি, আম সরি। ওকে ওকে, ইটস ওকে, নেভার মাইন্ড। নাবিলের চোখে মুখে ছেয়ে আছে অস্বস্তি। ফাবিয়া অস্বস্তি কাটাতে বলে ওঠে, রাহাকে দেখাও ভালো করে। নাবিল মাথা নেড়ে বোনকে উল্টো পাল্টা করে দেখাতে থাকে। বোনের কটা দাঁত উঠেছে সব ফাবিয়াকে গুনে গুনে দেখায়। ওপাশ থেকে ফাবিয়া এক একটা প্রশংসাসূচক শব্দ বের করে বিপরীতে। নাবিল ফোনটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। ফাবিয়া বলে ওঠে, ও এত কিউট, আল্লাহ। অবশ্য হবে নাই বা কেন? আঙ্কেল মাশাল্লাহ, আন্টি কিউট, দাদি কিউট, শর্মি কিউট, সাইমি কিউট, আর তুমি? ফাবিয়া থেমে যায়। লজ্জায় লাল হয়ে গিয়েছে তার গাল দুটো। ঠিক একই অবস্থা নাবিলের। কোনো কথা খুঁজে পাচ্ছে না সে। ফাবিয়া দম নিয়ে বলে, তোমরা সবাই কিউট, তাই রাহাও কিউট। নাবিলের খুব মন চাইল বলতে ফাবিয়াকে, ফাবিয়া তুমিও ভীষণ সুন্দর, কিন্তু পারল না। আটকে গেল, কিছু একটা আটকে দিল তাকে। বরাবর যেটা আটকে যায়, যার কারণে বন্ধুত্ব থেকে সম্পর্ক অন্যদিকে ঘোরানো হয়ে ওঠেনি নাবিলের। নাবিল! পাপার ডাক শুনে নাবিল হকচকিয়ে হয়ে ওঠে। ব্যস্ত হয়ে ফাবিয়াকে বলে, পাপা এসেছে, আই উইল টেক্সট ইউ লেটার। রওনাফ দরজা ঠেলে ভিতরে ঢুকে নাবিলের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, ব্লাশ করছো কেন এভাবে? নাবিল আমতামতা করে বলে ওঠে, গরমে। ও। এক শব্দ বলেই রওনাফ বিছানায় নাবিলের পাশে গিয়ে বসে রাহাকে কোলে তুলে নেয়। সারাদিন পরে পাপার কোল পেয়ে রাহা আঁকড়ে ধরে পাপাকে। নাবিল বলে, কিছু বলবে? রাহার ঝুঁটি ঠিক করতে করতে রওনাফ বলে, ব্যাগ গুছিয়ে নাও, কাল তুমি আমাদের সাথে যাচ্ছ। নাবিল নিশ্চুপ। রওনাফ বলে, জেদ করো না। নাবিল বলে ওঠে, ইচ্ছে করছে না পাপা, তোমরা যাও। তোমার আন্টির জন্য যাচ্ছ না ইয়াং জেন্টেলম্যান? আমি তো জানি আমার ছেলে বড় হয়েছে। তেমনটা নয় পাপা, ওনাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি শুধু পাপা, তোমার মনে পড়ে ছোটবেলায় তুমি আমাদের নিয়ে গিয়েছিলে? তখন আমাদের সাথে মাম্মা ছিল। একই জায়গায় আমরা সবাই যাচ্ছি আবার। ওখানে গেলে মাম্মাকে ভীষণভাবে মিস করব। ব্যাস পাপা, আই থিঙ্ক তুমি আমাকে বুঝবে। রওনাফ কিছুক্ষণ চুপ করে থাকে। নাবিলও চুপ, শুধু রাহা পাপা পাপা করছে। কিছুটা সময় নিয়ে রওনাফ ছেলের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, তোমার মাম্মাকে আমি, শর্মি, সাইমি খুব মিস করব নাবিল। রওনাফ কথাটা বলে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, উর্বি কিন্তু তোমার কাছে বরাবর আন্টির জায়গায় চেয়ে এসেছে বাবা। ও আমাকে সব সময় বলে ওর খুব ইচ্ছে শর্মি ওকে মা ডাকুক, কিন্তু এই একটা কথা শর্মিকে কখনো বলেনি। ইনফ্যাক্ট তোমার দাদু শর্মিকে জোর করলেও ও বিরোধিতা করে, কারণ ও চায় তোমরা সবাই তোমাদের মতো করে ওকে গ্রহণ করো। কিছু একটা ডাকো, শুধু ডাকটাতে যেন অধিকার মিশে থাকে। তুমি একটা অধিকার দিয়েই দেখো। নাবিলের মনে অনেক জায়গা আমার জানা মতে। নাবিল নিশ্চুপ। রওনাফ বলতে থাকে, উর্বি পাঠিয়েছে আমাকে। যদি যাও তবে উর্বি ধরে নেবে তুমি তাকে কিছু একটা অধিকার দিয়েছ, আর যদি না যাও সেক্ষেত্রে ইটস ওকে বেটা, টেক ইউর টাইম। কথাটা শেষ করে রওনাফ রাহাকে নিয়ে উঠে দাঁড়ায়। নাবিল বোনের হাত টেনে ধরে। রওনাফ ঘুরে তাকায়। নাবিল এগিয়ে গিয়ে রাহাকে গুড নাইট পাপ্পি দেয়।
তারপর অভ্যাস মতো বোনের হাত নিয়ে নিজের গালে বুলায়। রওনক ছেলেমেয়ের দিকে তাকিয়ে ম্লান হাসে। রক্তের সম্পর্ককে সৎ বলে কিছুই হয় না, যার উদাহরণ তার সেদিনের পুচকে নাবিল আর তার প্রাণপ্রিয় বোন রাহামণি। সন্তর্পণে ঘুমন্ত রাহাকে বিছানায় শুইয়ে দিয়ে উর্বির দিকে তাকায় রওনক। উর্বি ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনি বসিয়ে গুনগুন করে গান গাইছে, হাতে পায়ে লোশন মাখছে। রওনক বিছানায় বসে উর্বির কাণ্ড কারখানা দেখছে। মস্তিষ্কে তার জট লেগেছে কিছুক্ষণ আগে, সেগুলো ছাড়াতে ব্যস্ত রওনক করিম। উর্বির দিকে ঝুঁকে যাওয়াটাকে মৃত শিমলার প্রতি অসম্মান কিংবা শিমলার স্মৃতিকে অসম্মান করার গ্লানি নিয়ে উর্বির সাথে সংসার করাটা স্রেফ সমঝোতা। এই স্নায়ুযুদ্ধে বরাবর রওনক ক্ষতবিক্ষত হলেও শেষে চোখ মেলে যখন ওই রমণীর দিকে তাকায়, তখন রওনক একটা জিনিস দেখতে পায়, সে ভালো আছে। শিমলার মতো জীবনসঙ্গী বাচ্চারা কিংবা উর্বির মতো জীবনসঙ্গী বাচ্চারা সবটাই তার ভালো থাকার কারণ। কাকে অসম্মান করলো আর কার সাথে সমঝোতা করলো, এত যুক্তিতে রওনক জড়াতে চায় না। সে শুধু একটু ভালো থাকতে চায়, যতটা ভালো থাকলে অন্যদের ভালো রাখা যায়। উর্বি মাথা ঘুরিয়ে রওনকের দিকে তাকিয়ে মুচকি হাসে। বিনিময়ে রওনক নির্মল হাসি দেয়। অথচ ওই রমণী টের পায়নি রওনকের মস্তিষ্কে এইমাত্র একটা যুদ্ধ শেষ হয়ে জয়ী হয়েছে রওনক। ভীষণ ক্লান্ত তার স্নায়ু, নামাজ আদায় করতে হবে। উর্বি উঠে মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়ে। রাতে উর্বির সুতি কাপড়ের নাইটি পরে শোয়। এতে রাতে মেয়েকে বারবার উঠে দুধ পান করাতে সুবিধা হয়। ঘুমের চোটে বারবার হাই তুলছে সে। রওনক মা মেয়ের গায়ে চাদর টেনে দিয়ে ওয়াশরুমে ঢুকে অজু সেরে নামাজে দাঁড়ায়। রাত তখন 12:30টার বেশি। মোনাজাত শেষ করে জায়নামাজ যথাস্থানে রেখে রওনক বিছানার কাছে যায়। ঘুমন্ত উর্বি আর রাহাকে দেখে নিজের অজান্তেই সে মনে মনে বলে ওঠে, মাশাআল্লাহ। মা মেয়ে দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। উর্বিকে মাঝখানে রেখে রওনক উর্বির পাশে শুয়ে পড়ে। একটু কাজ ঘেঁষতেই ঘুমের মধ্যে উর্বি রওনককে আঁকড়ে ধরে। উর্বির ভারী নিঃশ্বাস আশ্রে পড়ে তার গায়ে। আন্দোলিত হচ্ছে তার রোমকূপ। হাত দিয়ে উর্বির এলোমেলো হয়ে যাওয়া চুল সরিয়ে দিয়ে রওনক তাকিয়ে থাকে তার মুখের দিকে। মনে মনে বলে ওঠে, জীবন যেখানে যেমন, জীবন সুন্দর, আলহামদুলিল্লাহ।